হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। আজ আমরা এরর কারেকশন নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে পার্ট 4। 3টে পার্ট তো আগে দিয়েই দিয়েছিলাম। আজকে আমরা 4 নম্বর পার্টে 10টা রুলস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? যারা আগের 3টে পার্ট দেখে নাওনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। ওকে, চলো দেখে নিই রুলগুলো। 3 নম্বর পার্টে শেষে তোমাদের আমি একটা কোশ্চেন দিয়েছিলাম, কোশ্চেন অফ দ্য ডে। দুটো সেন্টেন্স ছিল, বলেছিলাম কোন সেন্টেন্সটা সঠিক। নাইদার অফ দ্য 4 বুকস ইজ ইউজফুল, নান অফ দ্য 4 বুকস ইজ ইউজফুল। এই দুটো সেন্টেন্সের মধ্যে আমি প্রশ্ন করেছিলাম কোন সেন্টেন্সটা সঠিক। তো আমাকে অনেকে রিপ্লাই করেছো, সঠিক অ্যান্সার দিয়েছো। তাদের নামগুলো আমি পরে বলছি, আগে আমি বলে দিই। প্রথম সেন্টেন্সে আছে দেখো, নাইদার অফ দ্য 4 বুকস ইজ ইউজফুল। কিন্তু আমরা রুলে পেয়েছিলাম যে যেখানে নাইদার থাকবে সেখানে দুটো বিষয়ের কথা বা দুটো জিনিসের কথা বলবে, দুইয়ের অধিক নয়। নাইদার থাকলে দুটো জিনিসের কথা আসে, কিন্তু এখানে দেখো 4টে বইয়ের কথা বলছে। সুতরাং বোঝাই যাচ্ছে, দেখো নাইদার অফ দ্য 4 বুকস, কিন্তু 4 বুকস 4টে বইয়ের সম্পর্কে নাইদার আমরা ব্যবহার করতে পারি না। আমরা যে কোনো দুটি ক্ষেত্রে নাইদার ব্যবহার করতে পারি। তাহলে এই সেন্টেন্সটা রং হয়ে যাবে, আর সঠিক সেন্টেন্স হচ্ছে এটা, নান অফ দ্য 4 বুকস ইজ ইউজফুল। ঠিক আছে? তাহলে মোর দ্যান 2 হয়ে গেলে আমরা নাইদার ইউজ করতে পারি না। এই সেন্টেন্সটা রং, এই সেন্টেন্সটা রাইট। আচ্ছা, এবার আমি বলে দিই তাদের নাম যারা আমাকে সঠিক উত্তর দিয়েছো। আমার তো এই মুহূর্তে সকলের নাম মনে নেই, যে কজনের নাম মনে আছে বলে দিচ্ছি। সবার প্রথমে নাম হচ্ছে মৃণাল লায়েক, তারপর সবিতা বর্মন, রাজু শেখ, আর অস্মিত ভট্টাচার্য, আর অঙ্কুশ গোস্বামী। ঠিক আছে? এই 5জন নাম আমার এই মুহূর্তে মনে পড়লো। আর যারা অনেকেই সঠিক উত্তর দিয়েছো তারা তো বুঝতেই পারছো, কারণ উত্তর আমি বলে দিলাম। চলো এবার আমরা 4 নম্বর পার্ট, এরর কারেকশন পার্ট 4 নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের জন্য 10টা রুলস রেখেছি, চলো দেখে নিই। 29 রুল, আগের দিন 28 পর্যন্ত হয়েছিল, আজকে 29। কি বলছে দেখো, এ সেন্টেন্স হুইচ স্টার্ট উইথ সেলডম, নেভার, হার্ডলি, রেয়ারলি অর স্কার্সলি টেক্স অ্যান ইনভার্স, খুব গুরুত্বপূর্ণ, ইনভার্স স্ট্রাকচার, ভার্ব প্লাস সাবজেক্ট। কি বলেছে, একটা সেন্টেন্স, এ সেন্টেন্স হুইচ স্টার্ট, যেটা শুরু হয় সেলডম দিয়ে, নেভার দিয়ে, হার্ডলি দিয়ে, রেয়ারলি দিয়ে, স্কার্সলি দিয়ে, এই শব্দগুলো দিয়ে, ওয়ার্ডগুলো দিয়ে শুরু হয়, তখন তারা কি করে, টেক্স অ্যান ইনভার্স স্ট্রাকচার। ইনভার্স স্ট্রাকচার, ঠিক আছে? ইনভার্স মানে কি, যদি এরকম যাই তো এরকম, বিপরীত স্ট্রাকচার। ঠিক আছে? বিপরীত। এক্সাম্পল না দেখলে তো আমরা বুঝতে পারবো না, দেখে নিই। নেভার হি হ্যাজ ডান দিস টাইপ অফ ওয়ার্ক। আমাদের কি বলেছে, ভার্ব প্লাস সাবজেক্ট, এই স্ট্রাকচারে আসতে হবে। তাহলে কি হবে, নেভার হ্যাজ হি, এই হি এটা চেঞ্জ হয়ে গেল, এটা এখানে এলো আর এটা এখানে এলো। ঠিক আছে? নেভার হ্যাজ হি ডান দিস টাইপ অফ ওয়ার্ক, এই স্ট্রাকচারে আমাদের সেন্টেন্স রাখতে হবে। কখন? যখন নেভার, সেলডম, হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি এই দিয়ে সেন্টেন্স শুরু হবে। আরেকবার বলে দিই, নেভার হি হ্যাজ ডান দিস টাইপ অফ ওয়ার্ক, এই হি হ্যাজটা স্ট্রাকচারটা চেঞ্জ হবে, হয়ে যাবে হ্যাজ হি, আগে ভার্ব আসবে প্লাস সাবজেক্ট আসবে। ঠিক আছে? তাহলে বোঝা গেল 29 নম্বর রুল। এবার আমরা 30 নম্বর রুলটা দেখে নেব। 30 নম্বর রুলটাও প্রায় এই রকমই। দেখো কি বলছে, ইনভার্সন ইজ অলসো ইউজড। এই ইনভার্সনটা আরেক জায়গাও ব্যবহৃত হয়। ইন এ সেন্টেন্স, একটা সেন্টেন্সে, হুইচ স্টার্ট উইথ হিয়ার, দেয়ার, অ্যাওয়ে, আউট, আপ, ইনডোর, আউটডোর। তাহলে এই ইনভার্সনটা মানে আগের সেন্টেন্সে যেরকম দেখলাম যে বিপরীত ক্রমটা, আরেকটা ক্ষেত্রেও ব্যবহৃত হয়। কোন ক্ষেত্রে? যে সেন্টেন্সগুলো শুরু হয় হেয়ার, দেয়ার, অ্যাওয়ে, আউট, আপ, ইনডোর, আউটডোর দিয়ে। ঠিক আছে? হেন্স মেন ভার্ব অর অক্সিলারি প্লাস মেন ভার্ব ইজ ইউজড বিফোর দ্য সাবজেক্ট। এখানে মেন ভার্ব অথবা অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্ব সাবজেক্টের আগে বসবে। ঠিক আছে?
আগেরটা কি দেখলাম, ভার্বটা আগে আসছে, তো এখানে বলছে যে যেটা মেন ভার্ব থাকবে বা অক্সিলারি ভার্ব থাকলেও অক্সিলারি প্লাস মেইন ভার্ব সাবজেক্টের আগে আসবে। দেখিনি এক্সাম্পল, অ্যাওয়ে রাম ওয়েন্ট টু আমেরিকা। অ্যাওয়ে ওয়েন্ট রাম টু আমেরিকা, এটা হচ্ছে রং, কারণ আমাদের কি বলছে মেইন ভার্ব অথবা অক্সিলারি প্লাস মেইন ভার্ব ইজ ইউজড বিফোর সাবজেক্ট, এই সাবজেক্টের আগে আমরা ব্যবহার করলাম, ঠিক আছে। আর প্রথম সেন্টেন্সই ছিল সাবজেক্টের পরে, আমরা কি করলাম সাবজেক্টটা আগে নিয়ে আসলাম, এই হলো ইনভার্সন। তাহলে এই সেন্টেন্সটা সঠিক হয়ে গেল, ঠিক আছে। তাহলে আগের রুলে বলছিল শুধু ভার্বটা এগিয়ে আসবে তারপরে সাবজেক্ট হবে, আর এখানে বলছে মেন ভার্ব আর যদি অক্সিলারি ভার্ব থাকে সেটাও এগিয়ে আসবে আর পরে সাবজেক্ট বসবে, ঠিক আছে। চলো রুল 31 দেখে নিই। At present means at this moment and it is used with present tense. এই লাইনটার মানে আগে বলে নিই। অ্যাট প্রেজেন্ট শব্দটা মানেটা কি, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট মিনস অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট কথাটার মানে হচ্ছে এই মুহূর্ত, অ্যান্ড ইট ইজ ইউজড উইথ প্রেজেন্ট টেন্স। এই মুহূর্তে বললে তো সেটা অবভিয়াসলি প্রেজেন্ট টেন্স হবে, এই মুহূর্তে আমি খাচ্ছি, এই মুহূর্তে আমি স্কুলে যাচ্ছি, এই যে এই মুহূর্ত মানে অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট যেখানেই লাগছে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সই হচ্ছে, কারণ যাচ্ছি খাচ্ছি এরকম। তাহলে যেখানে অ্যাট প্রেজেন্ট থাকবে সেখানে আমাদের বুঝে নিতে হবে ওটা প্রেজেন্ট টেন্স আছে, ঠিক আছে। আর কি বলছে, প্রেজেন্টলি অ্যান্ড শর্টলি আর ইউজড ফর ফিউচার অ্যাকশন। প্রেজেন্টলি আর শর্টলি যেখানে থাকবে সেটা বুঝে নিতে হবে যে ফিউচার, সেটা ফিউচার অ্যাকশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অ্যান্ড জেনারেলি ইউজড উইথ ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্টলি আর শর্টলি এটা ফিউচারের ক্ষেত্রে ব্যবহৃত হয়, বিশেষ করে সেটা হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। ওকে, চলো এক্সাম্পল দেখে নিই। প্রেজেন্টলি হি ইজ ইন দ্য রুম, তো প্রেজেন্টলি হি ইজ ইন দ্য রুম তো হয় না, কারণ প্রেজেন্টলি মানেই হচ্ছে ফিউচার, ফিউচারের কথা বলছে। তাহলে এটা এই সেন্টেন্সটা রং হয়ে গেল। কারেক্ট কোথায়, কোনটা, অ্যাট প্রেজেন্ট হি ইজ ইন দ্য রুম। অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানকাল, একদম প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে, অ্যাট প্রেজেন্ট হি ইজ ইন দ্য রুম এটা সঠিক। প্রেজেন্টলি আর শর্টলি বলে সেটা ফিউচারকে বোঝায়, সুতরাং উপরের বাক্যটা রং, আর অ্যাট প্রেজেন্ট হি ইজ ইন দ্য রুম বাক্যটা সঠিক। ওকে, রুল নাম্বার 32। এগো ইজ ইউজড উইথ পাস্ট ইনডেফিনিট টেন্স। এগোর কথাটার মানে আগে বলে দিই, এগো মানে হচ্ছে আগে, লং লং এগো মানে অনেক অনেক আগে, ঠিক আছে। এগো কথাটার মানে হচ্ছে আগে, তাহলে আগে মানে সেটা পাস্ট টেন্স, এগো ইজ ইউজড উইথ পাস্ট ইনডেফিনিট টেন্স। সো if ego is used in a sentence, that sentence must be in the past indefinite tense. একই কথা বলো দুটো সেন্টেন্সে যে এগো ব্যবহৃত হয় পাস্ট ইনডেফিনিট টেন্সে, সুতরাং এগো যে সেন্টেন্সে থাকবে সেটা ধরে নিতে হবে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা এক্সাম্পল দেখি, হি হ্যাজ কাম এ মান্থ এগো, কিন্তু আমরা কি দেখলাম এগো মানে সেটা পাস্ট টেন্স, এখানে কি বলছে হ্যাজ কাম, তাহলে বাক্যটা রং হয়ে গেল। হি কেম এ মান্থ এগো, সে এক মাস আগে এসেছিল, এটা সঠিক। যেখানে এগো থাকবে সেখানেই হয়ে যাবে হচ্ছে পাস্ট টেন্স, ঠিক আছে। এখানে হ্যাজ কাম ছিল, এটা তাহলে রং হয়ে গেল, হি কেম এ মান্থ এগো, ঠিক আছে। রুল 33। চলো দেখি কি বলছে, টু নেগেটিভস ক্যান্সেল ইচ আদার। দুটো নেগেটিভ একটা অপরটাকে ক্যান্সেল করে দেয়, মানে দুটো নাবাচক একে অপরকে ক্যান্সেল করে। কি করে করে, হেন্স টু নেগেটিভ শুড নট বি ইউজড ইন দ্য সেম সেন্টেন্স আনলেস উই মেক অ্যান অ্যাফার্মেশন। একই কথা বলছে, একটা সেন্টেন্সে দুটো নেগেটিভ থাকতে পারবে না, একটা নেগেটিভ আর একটা নেগেটিভকে ক্যান্সেল করবে, মানে দুটো নাবাচক ব্যবহার করা যাবে না। এক্সাম্পল দেখি, আই হ্যাভ নট গট নান। নান মানে হচ্ছে কিছুই না, নট গট মানে পাইনি, কিছুই না পাইনি, এটা তো কোনো অর্থই হলো না। আই হ্যাভ নট গট নান, কিছুই না পাইনি, এরকম তো কোনো বাক্য হতে পারে না। এখানে দেখো নট আছে নাবাচক, নানও নাবাচক, দুটোই নেগেটিভ। কি করবে, একটা অপরটাকে ক্যান্সেল করে দেবে, কি হবে, আই হ্যাভ নট গট এনি, আমি কিছুই পাইনি, ঠিক আছে। তাহলে একটা নেগেটিভ হয়ে গেল, দুটো নেগেটিভ ছিল,
একটা ক্যান্সেল হয়ে গেল, আই হ্যাভ নট গট এনি, আমি কিছুই পাইনি। তাহলে প্রথম বাক্যটা ভুল, আই হ্যাভ নট গট নান, কোনো অর্থ নেই, আই হ্যাভ নট গট এনি, এটা সঠিক। ঠিক আছে। রুল 34, এনাফ when used as an adverb is preceded by a positive degree, adjective or adverb। তাহলে এনাফ যখন ইউজড হয় অ্যাজ অ্যান অ্যাডভার্ব, অ্যাডভার্বের হিসাবে, তখন কি হবে? বাই এ ইজ প্রেসিডেড বাই এ পজিটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। তখন সেখানে পজিটিভ ডিগ্রি হতে পারে। ডিগ্রি 3 প্রকার তো আমরা জানি, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। তাহলে এনাফ যখন অ্যাডভার্ব হিসেবে বসবে তখন সেটা পজিটিভ ডিগ্রি হবে। ঠিক আছে। এক্সাম্পল না দেখলে ক্লিয়ার হবে না, চলো দেখে নিই। হি ইজ গ্রেটার এনাফ টু পার্ডন ইউ, কিন্তু আমরা রুলে কি পড়লাম? এনাফ যখন বসবে তখন সেটা পজিটিভ ডিগ্রি হবে, কিন্তু এখানে দেখো গ্রেটার এনাফ বলছে, মানে এটা কম্পারেটিভ ডিগ্রি করছে। গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট কম্পারেটিভ ডিগ্রি করছে, কিন্তু আমাদের কি বলেছে? পজিটিভ ডিগ্রি হতে হবে। এনাফ যখন অ্যাডভার্ব হিসেবে বসবে তখন তাকে পজিটিভ ডিগ্রি হতে হবে। তাহলে হি ইজ গ্রেট এনাফ টু পার্ডন ইউ, গ্রেট হচ্ছে পজিটিভ, গ্রেটার আমরা বসাতে পারি না। ঠিক আছে, গ্রেটার হয়ে যাবে কম্পারেটিভ ডিগ্রি, আমাদের বসাতে হবে পজিটিভ ডিগ্রি। হি ইজ গ্রেট এনাফ টু পার্ডন ইউ, তাহলে হি ইজ গ্রেটার এনাফ টু পার্ডন ইউ সেন্টেন্সটা রং, হি ইজ গ্রেট এনাফ টু পার্ডন ইউ সেন্টেন্সটা কারেক্ট। ওকে। রুল নাম্বার 35, quite and all are not used together। 35 রুলে বলছে কোয়াইট এবং অল আর নট ইউজ টুগেদার, একসঙ্গে ব্যবহার হবে না। হয় কোয়াইট থাকবে নয় অল থাকবে, দুটো একসাথে হবে না। এক্সাম্পল কি? হি ইজ কোয়াইট অল রাইট। কোয়াইট কথা মানে হচ্ছে পুরোপুরিভাবে, সমগ্রভাবে, সম্পূর্ণভাবে। অলও তাই, সম্পূর্ণ, সকল, সব, দুটো তাহলে একসাথে ব্যবহার হবে না, কারণ একই বাক্যে আমি দুবার সকল, সম্পূর্ণ এগুলো বলতে পারি না, ওগুলো অর্থহীন হয়ে যায়। দেখো প্রথম বাক্যটা, হি ইজ কোয়াইট অল রাইট, মানে সে পুরোপুরি সম্পূর্ণভাবে, কোনো অর্থ হচ্ছে না। সেক্ষেত্রে কী হবে? আমাদের রুলসে কি বলছে? হয় কোয়াইট বসবে নয় অল বসবে, কোয়াইট আর অল একসাথে বসতে পারে না। তাহলে প্রথম বাক্য ভুল, সঠিক বাক্য কি? হি ইজ কোয়াইট রাইট। তাহলে এটা হচ্ছে সঠিক বাক্য, হি ইজ কোয়াইট রাইট। আরেকটাভাবেও সঠিক হতে পারতো যদি আমরা বলতাম হি ইজ অল রাইট, কোয়াইট বলতাম না, অল রাইট, সেক্ষেত্রেও বাক্য সঠিক হতো। আবার হি ইজ কোয়াইট রাইট, তাহলেও বাক্য সঠিক, কিন্তু হি ইজ কোয়াইট অল রাইট, এই কোয়াইট আর অল একসাথে বসবে না। বোঝা গেল? 36 নম্বর রুল দেখব। টু মডিফাই এ ভার্ব, an adjective or another adverb we use an adverb। তাহলে একটা ভার্ব, একটা অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্বকে মডিফাই করার জন্য আমরা কি করি? উই ইউজ অ্যান অ্যাডভার্ব। মডিফাই মানে চেঞ্জ করা, কিছু বাড়ানো, কিছু কমানো, নতুন কিছু করা। ঠিক আছে, মডিফাই, চেঞ্জ করলাম, কিছু একটু যুক্ত করলাম, কিছু মানে বাদ দিয়ে দিলাম। দেখি সেন্টেন্সটা কি বলেছে, এক্সাম্পলটা, হি রাইটস ভেরি কেয়ারফুল। তা আমাদের রুলে বলেছে কি? টু মডিফাই এ ভার্ব, অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। সে ভার্ব হোক, অ্যাডজেক্টিভ হোক বা অ্যাডভার্ব হোক, উই ইউজ অ্যান অ্যাডভার্ব। তাহলে এখানে রাইটস হচ্ছে ভার্ব, লেখা, কাজ করা। হি রাইটস ভেরি কেয়ারফুল, কিন্তু আমাদের ইউজ করতে হবে অ্যাডভার্ব। তাহলে প্রথম বাক্য ভুল হয়ে গেল, কারণ প্রথম বাক্যে অ্যাডভার্ব নেই, আমাকে মডিফাই করতে গেলে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। তাহলে কী হবে? হি রাইটস ভেরি কেয়ারফুলি, কেয়ারফুলি হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে প্রথম সেন্টেন্স রং হয়ে গেল, সেকেন্ড সেন্টেন্সটা রাইট হয়ে গেল। ঠিক আছে, তাহলে একটা ভার্ব, একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকে মডিফাই করতে গেলে আমাদের অ্যাডভার্ব ব্যবহার করতে হয়। ওকে, চলো 37 নম্বর রুল দেখব। All the adjectives which refer to the same noun should be in the same degree of comparison. All the adjective
সব অ্যাডজেক্টিভগুলো হুইচ রেফার টু দ্য সেম নাউন, যেটা একই নাউনকে রেফার করছে, শুড বি ইন দ্য সেম ডিগ্রি অফ কম্প্যারিজন, সেক্ষেত্রে হয়ে যাবে সেটা সেম ডিগ্রি। ঠিক আছে, বাংলায় একবার বলে দিই, সকল রকম মানে অ্যাডজেক্টিভগুলো, ধরো দুটো তিনটে অ্যাডজেক্টিভ তো মানে হচ্ছে কোনো কিছুর গুণ দোষ ভালো মন্দ, এগুলোই হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এগুলো যদি একই নাউনকে রেফার করে, মানে একই নাউন সম্পর্কে বলা হয়, তাহলে শুড বি ইন দ্য সেম ডিগ্রি অফ কম্প্যারিজন, সেগুলো একই ডিগ্রিতে হবে। যেমন আমি বলতে পারি যে একটা মানুষ শিক্ষিত, সুন্দর, ভদ্র, এই যে এগুলো গুণ অ্যাডজেক্টিভ, এগুলো যখন বলবো ডিগ্রিটা সেম হতে হবে। এক্সাম্পল দেখে নিই, হি ইজ দ্য ওয়াইজেস্ট অ্যান্ড অনেস্ট ম্যান, মানে কি সে জ্ঞানী এবং সৎ মানুষ। কিন্তু দেখো আমাদের কি বলছে, এখানে দুটো গুণের কথা বলছি, দুটো অ্যাডজেক্টিভ, এক হচ্ছে ওয়াইজেস্ট এক নম্বর, ওয়াইজেস্ট হচ্ছে এক নম্বর অ্যাডজেক্টিভ, আর অনেস্ট হচ্ছে দু নম্বর অ্যাডজেক্টিভ। দুটো অ্যাডজেক্টিভের কথা বলেছে এখানে, কিন্তু দেখো ওয়াইজেস্ট বসিয়েছে, কিন্তু অনেস্টের বেলা শুধু অনেস্ট বসিয়েছে, ডিগ্রি সেম হয়নি, কিন্তু আমাদের কি বলেছে সেম ডিগ্রি হতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, এই সেন্টেন্সটা তো রং হয়েই গেল। রুল অনুযায়ী সেন্টেন্সটা কি হবে, হি ইজ দ্য ওয়াইজেস্ট অ্যান্ড দ্য মোস্ট অনেস্ট ম্যান। ঠিক আছে, মোর অনেস্ট বা শুধু অনেস্ট বসবে না, ডিগ্রি সেম হতে হবে। যখন এটা ওয়াইজেস্ট হয়েছে, ওয়াইজ থেকে ওয়াইজেস্ট, সেহেতু অনেস্টের জায়গাও আমাদের বসাতে হবে মোস্ট অনেস্ট। ঠিক আছে, ডিগ্রি সেম হতে হবে। আরেকটা কথা এখানে বলে দিই, যেটা রুলে বলা হয়নি, দুটো গুণের কথা যখন বলছে না, তখন সেই দুটো গুণেরই আগে কিন্তু দি শব্দটা বসবে, দি বসাতেই হবে। দুটো গুণের আগে, দুটো অ্যাডজেক্টিভ আগেই দি বসাতে হবে। দি মোস্ট অনেস্ট ম্যান, দি ওয়াইজেস্ট, তাহলে এই সেন্টেন্সটা সঠিক হয়ে গেল, হি ইজ দ্য ওয়াইজেস্ট অ্যান্ড দ্য মোস্ট অনেস্ট ম্যান। আমরা কিন্তু এরকম করতে পারতাম না, হি ইজ দ্য ওয়াইজেস্ট অ্যান্ড মোস্ট অনেস্ট ম্যান, হতো না। মোস্ট অনেস্টের আগেও দি বসবে, ওয়াইজেস্টের আগেও দি বসবে। ঠিক আছে, বোঝা গেল? চলো 38 নম্বর রুল দেখে নেব। 38 নম্বর রুলে কি বলছে, অ্যাডজেক্টিভস লাইক ইউনিক, আইডিয়াল, পারফেক্ট, কমপ্লিট, ইউনিভার্সাল, এন্টায়ার, এক্সট্রিম, চিফ, ফুল, স্কোয়ার অ্যান্ড রাউন্ড, এই যে অ্যাডজেক্টিভগুলো, হুইচ ডু নট অ্যাডমিট ডিফারেন্ট ডিগ্রিজ অফ কম্প্যারিজন শুড নট বি কম্পেয়ার্ড। ডিফারেন্ট ডিগ্রি দরকার হয় না এগুলোর। ঠিক আছে, যখন এই সব অ্যাডজেক্টিভগুলো থাকবে সেন্টেন্সে, তখন হুইচ ডু নট অ্যাডমিট ডিফারেন্ট ডিগ্রি অ্যাডমিট করে না। এক্সাম্পলটা দেখে নিই, ইট ইজ দ্য মোস্ট ইউনিক থিং। ইউনিক মানে কি, মানে ইউনিক মানে হচ্ছে একটা জিনিস, একটাই আছে সেটা, মানে ওই জিনিসের মধ্যে যে ধর্ম আছে অন্য জিনিসের মধ্যে সে ধর্ম নেই, অথবা ওই জিনিসের মধ্যে যে গুণ আছে আর কোনো জিনিস নেই তার মধ্যে ওই গুণ আছে, ওটা একটাই আছে। একটাই যখন থাকবে তখন দ্য মোস্ট বসানোর দরকার নেই। এই যে কি বলছে, ডু নট অ্যাডমিট ডিফারেন্ট ডিগ্রি, কোনো দরকার নেই, একটাই তো আছে, ইট ইজ এ ইউনিক থিং। ইট ইজ দ্য মোস্ট ইউনিক থিং বলার দরকার নেই, যেহেতু ইউনিক থিং একটাই হয়, ইট ইজ এ ইউনিক থিং। ওকে, তাহলে এই ছিল আজকের 10টা রুল। কোশ্চেন অফ দ্য ডে আছে দেখো, আর যদি বোঝানোতে কিছু সমস্যা তোমাদের মনে হয়, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। কোশ্চেন অফ দ্য ডে দেখে নিই। কোশ্চেন অফ দ্য ডে হলো, আমার পড়ানো থেকেই দিয়েছি, হি ইজ অল কোয়াইট গুড আর হি ইজ কোয়াইট গুড, এই যে দুটো সেন্টেন্স, প্রশ্ন হচ্ছে হুইচ ইজ রাইট, দুটোর মধ্যে তো একটা রাইট হবে একটা ভুল হবে, হুইচ ইজ রাইট, কোনটা সঠিক, কোনটা সঠিক সেন্টেন্স অ্যান্ড হোয়াই, এবং কেন, এটা আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, তো এই ছিল আজকের এরর কারেকশনের 4 নম্বর পার্ট। চেষ্টা করবো বাকি পার্টগুলো আনার। ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু আমাকে জানাবে কমেন্ট করে। ঠিক আছে, আর পারলে একটু শেয়ার করে দিও তোমাদের ফেসবুক গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, যাতে তোমাদের হাত ধরে আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে পারে। আর যারা আগের পার্টগুলো দেখে নাওনি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে তোমরা ক্লিক করে দেখে নেবে।
নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময় পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্টাডি উইথ ইশানি ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে যেতে পারো। ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর ডিসক্রিপশন বক্সে আরও কিছু ইংলিশ ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেটা ক্লিক করে দেখতে পারো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।